যাত্রা শুরু হচ্ছে সেটা হচ্ছে ব্রোঞ্জ এজ। ব্রোঞ্জ এজ আমি দেখো এখানে লিখেছি। ব্রোঞ্জ এজ মানে কি? ব্রোঞ্জ এজ মানে হচ্ছে ব্রোঞ্জ যুগ, তাই তো? তাহলে আমরা জানবো, আগের দিন আমরা হচ্ছে ব্রোঞ্জ যুগের আগে যে মৃৎপাত্রের স্থান হয়েছিল, কোথায় কোথায় মৃৎপাত্র পাওয়া গেছিল, প্রকারভেদ কি, সেগুলো সব পড়েছিলাম, এবং চ্যালিকোলিথিক যুগের বসতির বিন্যাস সম্বন্ধেও আমরা জেনেছিলাম। তো আজকে আমরা প্রথমে একটু ব্রোঞ্জ যুগ জানবো, তারপরে আমরা আসবো লৌহ যুগ অর্থাৎ আয়রন এজ। তাহলে ব্রোঞ্জ যুগটা আগে জেনে নিই, অর্থাৎ এটাকে কি বলবো বাংলায় আমরা? ব্রোঞ্জ এজকে ব্রোঞ্জ যুগ, রাইট? ব্রোঞ্জ যুগ, ঠিক আছে। তো বলছে ব্রোঞ্জ যুগ হচ্ছে সেই সময়টা যখন ধাতু ব্যবহৃত হতো এবং উন্নত করা হয়েছিল অস্ত্র ও অন্যান্য যন্ত্র তৈরির জন্য। ব্রোঞ্জ যুগটি নব্যপ্রস্তর যুগের পরেই এসেছিল এবং ধাতুর শিল্পর উন্নতি হতে সাহায্য করেছিল। ব্রোঞ্জ যুগ 3500 খ্রিস্টাব্দ পূর্ব শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যে। এটা হচ্ছে কি পয়েন্টস। ব্রোঞ্জ যুগ 3500 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল কোথায়? মধ্যপ্রাচ্যে হয়েছিল, মধ্যপ্রাচ্যে, ঠিক আছে। নেক্সট, তো বলছে ভারতবর্ষে ব্রোঞ্জ যুগ 2800 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। তাহলে মধ্যপ্রাচ্যে কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? 3500 খ্রিস্টাব্দে। আর ভারতবর্ষে কবে শুরু হয়? ভারতবর্ষে হয়েছিল 2800 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল, ঠিক আছে। তাহলে দুটো ডিফারেন্স বোঝা গেল যে কোথায় আগে হয়েছিল কোথায় পরে হয়েছিল। এই যুগ সিন্ধু সভ্যতার শুরুর সাথে প্রায় একই সাথে কিন্তু শুরু হয়েছিল, অর্থাৎ সিন্ধু সভ্যতা যখন শুরু হয়েছিল ঠিক তখনই কিন্তু ব্রোঞ্জ এজটাও শুরু হয়েছিল। কারণ আমরা দেখবো ব্রোঞ্জ এজের পরেই যে আয়রন এজ অর্থাৎ লৌহ যুগ আছে, তারপরে কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা শুরু হয়ে যাবে। বলছে সিন্ধু সভ্যতার মানুষরা ব্রোঞ্জ, তামা ও টিন তৈরি করত। এইভাবে ধাতব শিল্পের নতুন কলা কৌশলও কিন্তু তৈরি করেছিল। তাহলে আমরা এখানে আরেকটা পয়েন্ট জানলাম, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার মানুষরা কি তৈরি করেছিল, তাই তো? তাহলে সিন্ধু সভ্যতার মানুষরা কি তৈরি করেছিল? সিন্ধু সভ্যতার মানুষরা কি তৈরি করেছিল? মানুষরা তৈরি করেছিল কিন্তু ব্রোঞ্জ তৈরি করেছিল, তামা ও ব্রোঞ্জ, তামা ও টিন তৈরি করতো। কি কি ধাতু? ব্রোঞ্জ, তামা ও টিন তৈরি করতো, ঠিক আছে। তো নেক্সট বলছে ব্রোঞ্জ এজ হয়ে গেল, এবার আসবো আমরা তামার যুগে অর্থাৎ তাম্র অধ্যায়। এটাকে বলবো তাম্র অধ্যায়। এখান থেকে আমাদের শুরু হচ্ছে তাম্র অধ্যায়। 40টিরও বেশি সঞ্চয়গারে আংটি, তলোয়ার, বল্লম, বর্মার ফলা ইত্যাদি এবং মানুষের মতো প্রতিমূর্তি সংরক্ষিত ছিল। মানুষের মতো প্রতিমূর্তি পশ্চিমবঙ্গ, ওড়িশা থেকে পশ্চিমে গুজরাট, হরিয়ানা পর্যন্ত বিস্তৃত ছিল। এছাড়াও মানুষের মতো প্রতিমূর্তি দক্ষিণে অন্ধ্রপ্রদেশ থেকে উত্তরে উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম যে 40টিরও বেশি সঞ্চয়গারে কি কি ছিল? আংটি, তলোয়ার, বল্লভ, বর্মার ফলা ইত্যাদি মানুষের মতো প্রতিমূর্তিও কিন্তু সংরক্ষিত ছিল। এবং কি ছিল? বলছে যে ওড়িশা থেকে পশ্চিমে গুজরাট, হরিয়ানা পর্যন্ত বিস্তৃত ছিল। এছাড়া মানুষের মতো প্রতিমূর্তি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ থেকে উত্তরে উত্তরপ্রদেশ অব্দি বিস্তৃত ছিল, ঠিক আছে। তো আমাদের তাম্র অধ্যায় শুরু হয়ে গেছে। এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম সঞ্চয়গার মধ্যপ্রদেশের গুঞ্জেরিয়ায় ছিল। তাহলে তাম্র অধ্যায় আমরা যেটা প্রথম জানতে পারলাম সেটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম অর্থাৎ বড় সঞ্চয়গার কোথায় ছিল? সঞ্চয়গার ছিল হচ্ছে মধ্যপ্রদেশের গুঞ্জেরিয়ায়। মধ্যপ্রদেশের গুঞ্জেরিয়ায়, ঠিক আছে।
মধ্যপ্রদেশের গুঞ্জরিয়া। আচ্ছা, নেক্সট বলছে 424টি তাম্রযন্ত্র ও অস্ত্রশস্ত্র ছিল এবং 102টি রূপোর তৈরি পাতলা শীট চাদর ছিল। তাহলে কটা অস্ত্র ছিল? 424টি কি ছিল? তাম্রযন্ত্র অস্ত্রশস্ত্র ছিল। তাম্রযন্ত্র অর্থাৎ তামার তৈরি যন্ত্র ও অস্ত্রশস্ত্র ছিল। ঠিক আছে, নেক্সট বলছে আর 102টি রূপোর তৈরি পাতলা শীট চাদর ছিল। 102টি রূপোর তৈরি পাতলা শীট চাদর ছিল। আচ্ছা, প্রায় অর্ধেক তামার সঞ্চয়াগার গঙ্গা যমুনার দোয়াবে ছিল। তাহলে তামার সঞ্চয়াগার অর্ধেকের বেশি কোথায় ছিল? সেটা হচ্ছে গঙ্গা যমুনার দোয়াবে। গঙ্গা যমুনার দোয়াবে প্রায় অর্ধেক তৈরি তামার সঞ্চয়াগার ছিল। এই হচ্ছে আমার তাম্রযুগের প্রথম পয়েন্ট। এবার বলছে তামার সঞ্চয়াগারের যন্ত্রগুলি সাথে পাথরের তৈরি যন্ত্র অস্ত্রগুলি সূচিত করে যে মানুষজন এই যুগে স্থায়ীভাবে জীবনযাপন করত এবং চ্যালিকোলিথিক যুগে এরাই সর্বপ্রথম কৃষক ও কারিগর যারা এই যুগে নতুনভাবে নদীর দোয়াবে স্থায়ীভাবে বসবাস করত। ঠিক আছে, তো এবার আসবো আমরা মৃৎশিল্প। এবারের পয়েন্ট হবে আমাদের মৃৎশিল্প। এই মৃৎশিল্প এই যুগকে কিন্তু দুটি ভাগে বিভক্ত করেছিল। মৃৎশিল্প যুগটা কিন্তু মৃৎশিল্প, দেখো এই যুগ দুটি ভাগে বিভক্ত ছিল। প্রথম ছিল হচ্ছে 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। একটা ছিল 2000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, এই সময় কি হয়েছিল? এটাকে বলে অক্রি কালার পটরি। তো বলছে এটি একটি নতুন ধরনের মৃৎশিল্প যেটি বাদায়ুন এবং বিজয়নগরের খনন কার্যের সময় 1950 সালে আবিষ্কৃত হয়েছিল। তাহলে এই যুগটা কবে আবিষ্কৃত হয়েছিল? দেখো, বাদায়ুন ও বিজয়নগরের খনন কার্যের সময় 1950 সালে। জাস্ট আমি লিখে দিচ্ছি জায়গার নামটা আর সালটা। বিজয়নগরের খনন কার্যের সময় 1950 সালে হলো। এটা গেল আমার ফার্স্ট ফেজ। এবার বলছে এটিকে অক্রি কালার বলা হতো যেহেতু এটি অক্রি ধোয়া জল থাকতো। তো বলছে এই মৃৎশিল্পের রং কি হতো? কমলা থেকে লাল হতো। চ্যালিকোলিথিক যুগের বিভিন্ন স্থান যেখানে এই ধরনের পণ্যদ্রব্য থাকতো সেখানেই ওসিপি সংস্কৃতি আছে। ওসিপি মানে হচ্ছে এই যে মৃৎশিল্প যে যুগটাকে ভাগ করেছিল সেই ওসিপির পুরো কথা হচ্ছে ও সি পি। এটার পুরো কথা হচ্ছে OCHRECOLOURED কালার পটরি। ঠিক আছে, তো এটা হচ্ছে এর পুরো কথা পটরি। তো বলছে এটা ওসিপি সংস্কৃতি আছে বলে আরোপ করা হয়। কালো ও লাল মৃৎশিল্পের প্রচলন ওসিপির তীরে হয়েছিল। এবার আছে তাম্র সঞ্চয়াগার। যে পয়েন্ট আমরা করব সেটা হচ্ছে তামা কোথায় সঞ্চয় করে রাখা হতো। একটা তো জেনেছি যে গঙ্গার যমুনার দোয়াবে ছিল। তো এবার জাস্ট শর্ট পয়েন্ট করো। উত্তর পশ্চিম থেকে পূর্ব, উত্তরে হচ্ছে পশ্চিম থেকে পূর্ব এবং তামিলনাড়ু পর্যন্ত ছিল প্রথমটা। উত্তর পশ্চিম থেকে পূর্ব এবং তামিলনাড়ু পর্যন্ত ছিল। ঠিক আছে, নেক্সট আসছি কালো তামা এই সমস্ত স্থানে পাওয়া গেছে। এই সমস্ত স্থানে কি পাওয়া গেছে? কালো তামা। কালো তামা কিন্তু পাওয়া গেছে। কালো তামা
কালো তামা পাওয়া গেছে। আচ্ছা, এই যুগটা কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল? এটা তো আমরা লিখেছিলাম, এই যে 1500 খ্রিস্টাব্দ পূর্বাব্দ, সেটাই আবার লিখে দেবো কি পয়েন্টস এর মধ্যে। 1500 খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত ছিল। মনে রেখো এটা কিন্তু শর্ট নোটস, যেটা আমি পড়েছি আমার খাতা থেকে, যেটুকুনি আমি পড়েছি পুরো বইটা পড়ে সেটাই কিন্তু এখানে লেখা আছে। তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই পুরো বইটা একবার অন্তত নোবেল রিডিং করে নেবে, ঠিক আছে? মুখ্য জায়গা কি ছিল? এই যে গাঙ্গেয় উপত্যকা, সেই মুখ্য জায়গাটাই লিখে দিচ্ছি আমি, মুখ্য জায়গাগুলি লিখছি। আমরা জানি কোথায় পাওয়া গেছিল, গঙ্গা যমুনার দুয়াবে প্রায় অর্ধেকেরও তৈরি তামার সঞ্চয়ঘর ছিল, তাহলে মুখ্য জায়গা অবশ্যই গাঙ্গেয় উপত্যকাই হবে। অর্থাৎ মুখ্য মানে কি? প্রধান। মুখ্য জায়গা কোথায় ছিল? গাঙ্গেয় উপত্যকা, গাঙ্গেয় উপত্যকা। নেক্সট আছে মুখ্য স্থান। মুখ্য স্থান কোথায় পাওয়া গেছে? এটা জায়গা বলেছে, এবার বলেছে স্থান, মানে কোন কোন স্থানে এটা পাওয়া গেছে। তো এটা কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি, গুঞ্জেরিয়া মধ্যপ্রদেশ, এই যে মধ্যপ্রদেশের গুঞ্জেরিয়ার, সাইবিয়া উত্তরপ্রদেশ, বিথুর উত্তরপ্রদেশ, বিশাউলি উত্তরপ্রদেশ, রাজপুর পারসু উত্তরপ্রদেশ। আচ্ছা, যেহেতু মধ্যপ্রদেশের গুঞ্জেরিয়া ওটা লেখা আছে, ওটা আর লিখলাম না। এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম সঞ্চয়গার, মধ্যপ্রদেশের গুঞ্জেরিয়া। এরপর যেগুলো আছে সেগুলো আমি সাইডে লিখে দিচ্ছি, তোমরাও লিখে নেবে একদম এরকম পয়েন্টস করে। দেখো, সাইবিয়া উত্তরপ্রদেশ, বিথুর উত্তরপ্রদেশ, তাহলে সাইবিয়া আর বিথুর উত্তরপ্রদেশ, ঠিক আছে? আচ্ছা, বিশাউলি উত্তরপ্রদেশ, রাজপুর পরশু উত্তরপ্রদেশ। বিশাউলি সবই উত্তরপ্রদেশের জায়গা, বিশাউলি আর রাজপুর পরশু এসবই কিন্তু উত্তরপ্রদেশের। তাহলে এই হচ্ছে আমার তাম্র অধ্যায়ের 3 পয়েন্টসটা চলে গেল। এবার আমি যাব যে কালো লাল পণ্যদ্রব্যগুলো, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যারের BRW, এটা তো ছিল OCP। তো এবার যাবো আমরা কালো লাল পণ্যদ্রব্য যেগুলো পাওয়া গেছে সেইগুলো সম্বন্ধে একটু বলবো, তারপরেই আমরা চলে যাব কিন্তু লৌহ যুগে, ঠিক আছে? তো আই হোপ তোমাদের লেখা হয়ে গেছে, তো আমি এটাকে ক্লিন করছি, ক্লিন করে আমি চলছি কিন্তু নেক্সটে। এটা কিন্তু এখনো তাম্র যুগের মধ্যেই চলছে, ব্রোঞ্জ হয়ে গেছে, তাম্র হয়ে গেল, আর একটুকুনি বাকি আছে, এটা হয়ে গেলে আমি লৌহ যুগে আয়রন যে চলে যাব। তো বলছে কালো লাল পণ্যদ্রব্য, আমার পয়েন্ট ছিল কালো ও লাল পণ্যদ্রব্য, ঠিক আছে? অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, ইংলিশে লিখতে গেলে যেটাকে বলবো আমি ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার। তো বলছে BRW, শর্ট করলে BRW। তো বলছে উত্তরপ্রদেশের আত্রান জিখেদায় খনন কার্যের সময় 1960 সালে BRW মৃৎশিল্প আবিষ্কৃত হয়েছিল। প্রথম মৃৎশিল্পটা ছিল যে OCAP, যেটা কালার অক্রি কালার পটরি, যেটাকে আমি 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বলেছি। তো এরপরে যে যে কালারটা এসছিল সেটা হচ্ছে কালো আর লাল পণ্যদ্রব্য, অর্থাৎ যেটা শুরু হয়েছিল, ফার্স্ট পয়েন্টটা হয়ে গেছে, যে মৃৎশিল্প যে দুটো পর্যায়ে ভাগ করেছিল সেটা হচ্ছে প্রথমটা আমরা হয়ে গেছে, এটা সেকেন্ড পর্যায়ে। সেকেন্ডটা কালো ও লাল পণ্যদ্রব্য পাওয়া গেছিল, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, অর্থাৎ BRW। এটা পাওয়া গেছিল 1960 সালে। BRW মৃৎশিল্প আবিষ্কার হয়েছিল 1960 সালে। BRW মৃৎশিল্প আবিষ্কার হয়েছিল। মৃৎশিল্প যে দুটো ভাগে ভাগ হয়েছিল তার প্রথম ভাগটা লেখা হয়ে গেছে। প্রথম ভাগটাই ছিল মৃৎশিল্পর OCP, এবং সেকেন্ড ভাগে আছে BRW। তাহলে উত্তরপ্রদেশের কোথায় পাওয়া গেছে? উত্তরপ্রদেশের আত্রন জিখেন্দায়। এটা 1960 সালে আবিষ্কার হয়েছিল। কোথায়? উত্তরপ্রদেশের আত্রন জিখেন্দায় আবিষ্কার হয়েছিল, ঠিক আছে? উত্তরপ্রদেশের আত্রান জিখেন্দায় আবিষ্কার হয়েছিল খনন কার্যের সময়।
বলছে এটি ছিল ওসিপি এবং চিত্রিত ধূসর পণ্যদ্রব্য শিল্প পেন্টেড গ্রে ওয়্যার পিসিডাব্লিউ যুগের মাঝখানে যুগ। আর পিজিডাব্লিউ ছিল লৌহ যুগ বা প্রথম দিককার বৈদিক যুগের সময় একটি যুগ। তাহলে এটা বোঝা গেল এটা কি যুগ ছিল। এটাকে বলছে যে ওসিপি এবং চিত্রিত ধূসর পণ্যদ্রব্য শিল্প অর্থাৎ পিসিডাব্লিউ যুগের মাঝখানে যুগটা হচ্ছে বিআরডাব্লিউ। ঠিক আছে, তো এই গেল আমার কালো লাল পণ্যদ্রব্যের যুগ। এবার যেটা শুরু হবে সেটা হচ্ছে লৌহ যুগ বা আয়রন এজ। আয়রন এজ বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি লৌহ যুগ। তাহলে তাম্র যুগ হয়ে গেল, ব্রোঞ্জ এজ প্রথমে, তারপরে তামার যুগ, তাম্র যুগ, তারপরে কিন্তু লৌহ যুগ। ঠিক আছে, তো দেখো লৌহ যুগে জাস্ট আমি একটু কিছু কিছু জিনিস তো খুব ইম্পর্টেন্ট আছে, সেগুলো তো লিখেই দেবো। বাদ বাকিটা আমি একটু পড়ে দিচ্ছি, তোমরা শোনো। দক্ষিণ ভারতে লোহার ব্যবহার পাথরের ব্যবহারের পরে শুরু হয়েছিল। তাহলে দক্ষিণ ভারতে লোহার ব্যবহার কি হয়েছিল? পাথরের ব্যবহারের পরে শুরু হয়েছিল। কপার কপার ছিল প্রথমে। ব্রোঞ্জ যুগ থেকে লৌহ যুগে যাওয়ার সময় কিছু প্রমাণ আছে, যেমন স্মৃতিসৌধ, দুটি খাড়া পাহাড়ের উপর লম্বা করে রাখা আরেকটি পাথর সীমানা স্বরূপ ব্যবহার করা সূক্ষ্মাগ্র ত্রিকোণাকার এবড়ো খেবড়ো প্রস্তর স্তূপ। এগুলি আসাম, বিহার, ওড়িশা, মধ্য ভারত, গুজরাট এবং কাশ্মীরে পাওয়া গেছে। বেশিরভাগ স্মৃতিচিহ্নগুলো দক্ষিণ ভারতের কর্ণাটক ও দাক্ষিণাত্যের মালভূমিতে পাওয়া গেছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই লৌহ স্মৃতিস্তম্ভগুলি প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগেরই মধ্যেকার ছিল। মানে এই দুটো যুগেরই কিন্তু ছিল, কোনো একটি যুগের না, দুটো যুগেরই ছিল এই লৌহ স্মৃতিস্তম্ভগুলি। হায়দ্রাবাদ, মাইসোর, তিনভেল্লি জেলা, কোয়েম্বাটুর, মালম, পেনুম্ব্রা ইত্যাদি জায়গায় আবিষ্কৃত স্মৃতিস্তম্ভগুলি বিভিন্ন যুগের উন্নতি দেখিয়েছে। নব্যপ্রস্তর যুগের অস্ত্র, মাইক্রোলিথিক অস্ত্রগুলি তামা, ব্রোঞ্জ ও লোহার যুগের অস্ত্রের সাথে আবিষ্কৃত হয়েছিল। এর ফলে তাম্রবন যুগকে লৌহ যুগ থেকে পৃথক করা খুবই মুশকিল। তো বলছে কাজে এই ব্যাপারে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। লৌহ যুগ চিত্রিত ধূসর পণ্যদ্রব্যের সাথে যুক্ত। এই বলছে চিত্রিত ধূসর যে পণ্যদ্রব্য, অর্থাৎ যে পিজিডাব্লিউর কথা আমরা পরে বললাম, যে পিজিডাব্লিউ ছিল লৌহ যুগ বা আয়রন এজ বা প্রথম দিককার বৈদিক যুগের সময়কার একটি যুগ। সেই পিজিডাব্লিউ সম্বন্ধে আমরা একটু জানবো। পিজিডাব্লিউর মানে পুরো কথা আমি এখানে লিখে দিচ্ছি। পিজিডাব্লিউ কে বাংলায় বলে হচ্ছে চিত্রিত ধূসর বস্তু, মানে হচ্ছে পেন্টেড গ্রে ওয়্যার যাকে বলে, পেন্টেড গ্রে ওয়্যার। ঠিক আছে, এর শর্ট কথা হচ্ছে পিজিডাব্লিউ। ধাতুগুলি পুড়িয়ে ধূসর বর্ণের করা হতো এই যুগে এবং তারপর কালো রঙের নকশা তার উপর চিহ্নিত হতো। নামটি অনেকেই শুনে বিভ্রান্ত হতে পারে, কারণ পেন্টেড গ্রে ওয়্যার বলতে অনেকে বোঝে একটি মৃৎশিল্প, যেটা হচ্ছে রং করা হয়। পেন্টেড মানে রং করা, আমরা যেমন বুঝি চিত্রিত কিছু, কিন্তু এই ধূসর রংটি পাওয়া যায় কাদামাটি, যেটাকে 800 ডিগ্রি সি তাপমাত্রায় পুরানো হয়েছিল। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু কিছু কিছু সম্বন্ধে মানে কিছু জায়গার সম্বন্ধে জানবো। প্রথম যেগুলো হচ্ছে প্রাগৈতিহাসিক অনুসন্ধানের ফলে প্রাপ্ত তথ্য, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগে কিছু অনুসন্ধান চালানো হয়েছিল, তার ফলে কিছু তথ্য পাওয়া গেছে, তো সেই তথ্যটাই আমরা এখন জানবো। তাহলে তোমরা এখানে পয়েন্ট করতে পারো প্রাগৈতিহাসিক যুগের তথ্য। এগুলো সব থেকে এত বেশি ডিটেলসে কোথায় লাগে? ইউপিএসসি তে লাগে। ডাব্লিউবিসিএস এ শর্ট কোশ্চেনে এত বেশিটাও মানে এতটাও ডিটেলসে লাগে না, বাট ইউপিএসসির জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো ফার্স্টে আছে ভীমবেটকা। ভীমবেটকা সম্বন্ধে আগে পড়ে নেব। বলছে মনুষ্য জাতির অস্তিত্ব পাওয়া গেছে, পাথরের আশ্রয়স্থল, গুহা বিবিধ চিত্র পাওয়া গেছে। তাহলে কি জানলাম? ভীমবেটকায় কি কি পাওয়া গেছে? মনুষ্য জাতির অস্তিত্ব পাওয়া গেছে, পাথরের আশ্রয়স্থল অথবা গুহা বিবিধ চিত্র পাওয়া গেছে। এরপরে ছিল নেভাস্তো। নেভাস্তোতে কি পাওয়া গেছিল? এটা আমরা আগেও পড়েছি। নেভাস্তো তুলোর ব্যবহারের কিন্তু প্রমাণ পাওয়া গেছে। তুলোর ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। নেক্সট আছে দেখো আত্রাঞ্জি খেদা, বুনন সংক্রান্ত ছাপার কাজ। আত্রাঞ্জি খেদা কি? আত্রাঞ্জি খেদা হচ্ছে বুনন সংক্রান্ত ছাপার কাজ। বুনন সংক্রান্ত ছাপার কাজ। নেক্সট আছে দেখো হস্তিনাপুর। এখানে বন্য আখের সন্ধান পাওয়া গেছিল হস্তিনাপুরে। হস্তিনাপুর বন্য
আখের সন্ধান পাওয়া গেছে। আর নেক্সট হচ্ছে ইনামগাঁও, মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে। ইনামগাঁওতে কি পাওয়া গেছিল? মাতৃদেবীর মূর্তি। মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে। এই হচ্ছে আমার প্রাগৈতিহাসিক যুগের কিছু তথ্য আমরা পেয়েছি। ভীমবেটকা সম্বন্ধে বললাম যে মনুষ্য জাতির অস্তিত্ব পাওয়া গেছে, পাথরের আশ্রয়স্থল অথবা গুহাবিবিত চিত্র পাওয়া গেছে। নেভাস্ততে প্রথম দেখা গেছিল তুলোর ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। আত্রাঞ্জি ক্ষেত্রে দেখা গেছে হচ্ছে বুনন সংক্রান্ত ছাপার কাজের তথ্য। হস্তিনাপুরে বন্য আখের সন্ধান পাওয়া গেছে। ইনামগাঁওতে মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে। ঠিক আছে, তো এই কটা ছিল তোমার প্রথম সারির কিছু জায়গার নাম আর তার সেখানে কি কি পাওয়া গেছে। এবার আসবো মেহেরগড়। মেহেরগড় সব থেকে বিখ্যাত কি, এটা আমরা সবাই জানি। মেহেরগড়ে কৃষিকার্যের প্রমাণ পাওয়া গেছে। মেহেরগড়ে কৃষিকার্যের প্রথম দিককার নিদর্শন পাওয়া গেছে, একদম প্রথম দিককার। আমি এখানে জাস্ট শর্টে লিখছি, কৃষিকার্যের প্রথম দিককার নিদর্শন পাওয়া গেছে। ঠিক আছে, মেহেরগড় হয়ে গেল। আচ্ছা, বাকি আছে আমাদের কোলডিহা, বাগড় ও আদমগড়, চিরান, বুরজাহাম আর গাত্রফল। এগুলো আমরা লিখবো। আমি এটা মুছে দিচ্ছি, কালো লাল পণ্যদ্রব্যটা। এটা কিন্তু আয়রন এজের মধ্যেই চলছে। তাহলে এবার লিখবো হচ্ছে কোলডিয়া। কোলডিয়া কি ধান চাষের, এখানে যেমন কৃষিকাজের প্রথম দিককার নিদর্শন পাওয়া গেছে, কোলডিয়াতে পাওয়া গেছে কোলডিহা ধান চাষের প্রথম দিককার নিদর্শন কোলডিহাতে পাওয়া গেছে, কোলডিহাতে। ঠিক আছে, এরপর নেক্সট আছে দেখো বাগড় ও আদমগড়, গৃহপালিত পশুর প্রথম দিককার। এখানে পাওয়া গেছে, এখানে ধান চাষ, বাগড় ও আদমগড়। এখানে কি পাওয়া গেছে? গৃহপালিত পশুর প্রথম দিককার নিদর্শন পাওয়া গেছে বাগড় ও আদমগড়ে। এরপর নেক্সট আছে চিরান। চিরান্দে হচ্ছে ধর্মীয় পদ্ধতির প্রমাণ পাওয়া গেছিল চিরান্দে। এগুলো কিন্তু সবই প্রাগৈতিহাসিক দিকের স্থান। সেখানে কি কি পাওয়া গেছে সেটাই জাস্ট লেখা হচ্ছে একটা নোটস করে শর্টে। ধর্মীয় পদ্ধতির প্রথম দিককার নিদর্শন পাওয়া গেছে চিরান্দে। লাস্ট আছে দেখো বুরজাহাম ও গাত্রফল। বুরজাহাম ও গাত্রফল। গাত্রফল আর বুরজাহামে কি পাওয়া গেছে? বুরজাহাম গাত্রফল হচ্ছে গভীর গর্ত ও কূপের মধ্যে বসতির প্রমাণ পাওয়া গেছে। গভীর গর্ত ও কূপের মধ্যে বসতি, মানে লোক যেখানে বাস করত সেই প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ পাওয়া গেছে বুরজাহাম আর গাত্রফলে। ঠিক আছে, তো নেক্সট আমি আসবো যেটা, সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগটাকে এবার আমি একটা ছকের মধ্যে করে লিখবো। প্রাচীন প্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ। আর প্রাচীন প্রস্তর যুগকে আবার যে তিন ভাগে ভাগ করা যায় সেটা আমি একটা জাস্ট চার্ট মতো করে দেবো, তার মধ্যে লিখবো যাতে শর্টে যাতে মনে থাকে। তারপরে আমরা প্রাগৈতিহাসিক পর্যায়ে চলে যাব, যে একদম টোটাল একটা চার্টে নিয়ে আসবো পুরো ব্যাপারটাকে, যা এতক্ষণ অব্দি পড়লাম সেই প্রাগৈতিহাসিক পর্যায়টাকে একটা চার্টে নিয়ে এসে চ্যাপ্টারটাকে ক্লোজ করে আমরা সিন্ধু সভ্যতায় যাব। ঠিক আছে, তো ফার্স্টে আমি চার্টটা লিখতেই পারি এরকম। ফার্স্টে আমি এখানে হেডিং করলাম প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ, এটা হচ্ছে আমার ফার্স্ট হেডিং। প্রাগৈতিহাসিক যুগ হলো, তাহলে প্রাগৈতিহাসিক যুগকে তিনটে ভাগে ভাগ করা যায়, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। সেটা লিখে ফেলবো এবার। এখানে লিখবো প্রাচীন প্রস্তর যুগ। এখানে লিখবো হচ্ছে
মধ্য প্রস্তর যুগ, আর লিখবো নব্য প্রস্তর যুগ। ঠিক আছে, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। তাহলে প্রাচীন প্রস্তর যুগ শুরু হয়েছিল, খ্রিস্টাব্দগুলো লিখে ফেলবো। এই গেল আমার প্রাচীন প্রস্তর যুগ হলো। এবার আসবে মধ্য প্রস্তর যুগ। 10,000 থেকে 4,000 শুরু হয়েছিল। পুরোটাকে একটা ছকে নিয়ে এসেছি, যা আগের দুটো ক্লাসে কমপ্লিট হয়েছে সেটাকে একটা ছকে নিয়ে আসার চেষ্টা করছি। 10,000 থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দে। আর হলো নব্য প্রস্তর যুগটা কবে থেকে শুরু হয়েছিল? 6,000 থেকে 1,000 খ্রিস্টপূর্বাব্দে। খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, এইবার যেটা করবো সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগকে পুনরায় 3টে ভাগে ভাগ করেছি। নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রাচীন প্রস্তর যুগ আর উচ্চ শেষ দিককার প্রাচীন প্রস্তর যুগ। তাই তো? তাহলে প্রথম লিখবো নিম্ন প্রাচীন প্রস্তর যুগ। পয়েন্ট চলে আসছে এখান থেকে। নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। নিম্ন প্রাচীন প্রস্তর যুগটা কত থেকে হয়েছিল? থেকে খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা করব সেটা হচ্ছে মধ্য প্রাচীন প্রস্তর যুগ। সেকেন্ড পয়েন্ট লিখবো মধ্য প্রাচীন প্রস্তর যুগ। আচ্ছা দেখো, নিম্ন প্রাচীন প্রস্তর যুগ যেখানে শেষ হয়েছে সেখান থেকে মধ্য প্রাচীন প্রস্তর যুগটা শুরু হবে অবশ্যই। তাহলে সেটাই আমরা লিখবো খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, এবার আমরা লিখবো উচ্চ বা শেষ দিককার প্রাচীন প্রস্তর যুগ। উচ্চ বা শেষ দিককার প্রাচীন প্রস্তর যুগ। তাহলে এটা যেখান থেকে মধ্য প্রাচীন প্রস্তর যুগে শেষ হচ্ছে অবশ্যই সেখান থেকেই শুরু হবে। শুরু হবে খ্রিস্টপূর্বাব্দ। এই হচ্ছে আমার চার্ট। প্রাগৈতিহাসিক যুগ, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ। আর প্রাচীন প্রস্তর যুগকে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রাচীন প্রস্তর যুগ, উচ্চ বা শেষ দিককার প্রাচীন প্রস্তর যুগ। এই হচ্ছে আমার কমপ্লিট চার্ট। এখানে আমি কমপ্লিট করলাম পুরো চার্টটা। এবার যাব আমি প্রাগৈতিহাসিক পর্যায়ে। প্রাগৈতিহাসিক পর্যায়ে মানে টোটাল যে পর্যায়টা ঘটেছে, মানে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রাচীন প্রস্তর যুগ, উচ্চ প্রাচীন প্রস্তর যুগ, তারপরে হয়েছিল মেসোলিথিক এজ অর্থাৎ মধ্য প্রস্তর যুগ, তারপরে নব্য প্রস্তর যুগ। এই টোটালটাকে একটা চার্টের মধ্যে নিয়ে আসবো। মুখ্য সংস্কৃতি বা ওখানে কৃষ্টি কি পাওয়া গেছে, মুখ্য স্থান কি এবং গুরুত্ব কি সেই স্থানের। ঠিক আছে, ভিডিওটা পজ করে এই চার্টটা করে নিও খাতায়। যত চার্টের মাধ্যমে পড়বে তত মনে থাকবে বেশি, কারণ লেখাটা আমাদের মাথায় অতটা স্টিক করে না। যতটা আমরা মাইন্ড ম্যাপ করে মাইন্ড চার্ট করে নিই তখন আমাদের বেশি মনে থাকে। তো এটা আমার মনে হয় বেশি হেল্পফুল হবে। ঠিক আছে, তো ফার্স্টে আমি লিখছি প্রস্তর যুগ। প্রস্তর যুগ সম্বন্ধে আজকে আমরা আবার একবার রিভিশনের মতো করে পড়ে কমপ্লিট করে নেব। তাহলে প্রস্তর যুগ এখানে আমার হেডিং করা হয়ে গেছে।
প্রস্তর যুগে বলছে মুখ্য সংস্কৃতি বা কৃষ্টি, অর্থাৎ এখানে লিখব মুখ্য সংস্কৃতি বা কৃষ্টি। ঠিক আছে, কৃষ্টি। মুখ্য স্থান, তারপরে পয়েন্ট হবে মুখ্য স্থান, মুখ্য স্থান। আর তারপরে লাস্টে পয়েন্ট থাকবে হলো গুরুত্ব। গুরুত্ব। তো দেখো, প্রথম আমি লিখবো নিম্ন প্রাচীন প্রস্তর যুগ। কি লিখবো? নিম্ন প্রাচীন প্রস্তর যুগ। প্রথম পয়েন্ট হবে আমার আজকে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ। তো মুখ্য সংস্কৃতি বা কৃষ্টি কি? আঁশ, তুষারকণা, ধারালো হাতিয়ার। তাহলে এখানে লিখবো আঁশ, আঁশ, তুষারকণা আর ধারালো হাতিয়ার। সরি, মানে কণা লিখে ফেলেছি। তুষারকণা আর ধারালো হাতিয়ার। ঠিক আছে, মুখ্য স্থান কোথায় পাওয়া গেছে? কাশ্মীর, পাঞ্জাব, সমগ্র ভারত। কাশ্মীর, পাঞ্জাব, সমগ্র ভারতে পাওয়া গেছে। এবার লিখবো স্পেসিফিক কিছু জায়গার নাম। সিন্ধু প্রদেশ আর কেরালাটা কিন্তু বাদ দিয়ে, এটা ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি। সিন্ধু প্রদেশ ও কেরালা বাদ দিয়ে মুখ্য স্থানে লিখলাম কি? সিন্ধু প্রদেশ ও কেরালা বাদ দিলে মুখ্য জায়গা কি? সোহন, পাঞ্জাব, সোহন বা সোন যেটাকে বলে, পাঞ্জাব। আচ্ছা, নেক্সট হচ্ছে সিংরাউলি বেসিন, উত্তরপ্রদেশ। সিংরাউলি বেসিন, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। নেক্সট হচ্ছে ছোটনাগপুর, ঝাড়খণ্ড, আসাম, নর্মদা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। ছোটনাগপুর, ছোটনাগপুর কোথায়? ঝাড়খণ্ড, আসাম, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। ঠিক আছে, তাহলে কোথায় কোথায় পাওয়া গেছে? কাশ্মীর, সমগ্র ভারত। সিন্ধু প্রদেশের হচ্ছে কেরালা, সিন্ধু প্রদেশ আর কেরালাটা বাদ দিয়ে। আর মুখ্য জায়গা হচ্ছে সোহন, পাঞ্জাব, সিংরাউলি বেসিন উত্তরপ্রদেশে আছে। আর হচ্ছে তোমার ছোটনাগপুর আছে ঝাড়খণ্ডে, আসাম, নর্মদা, নর্মদাটা লেখা হয়নি, নর্মদা, অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটক। তো এই এই জায়গায় হচ্ছে নিম্ন প্রাচীন প্রস্তর যুগের মুখ্য স্থান, মুখ্য মুখ্য জায়গা, মানে এখানে হচ্ছে মেন জিনিস পাওয়া গেছে। তো এরপরে আছে গুরুত্ব। গুরুত্ব কি? গুরুত্বটা আমি এই সাইডে লিখছি। হাতের কুঠার, নুড়ির অস্ত্র, লম্বভাবে দাঁড়িয়ে থাকা, হোমো এরিকটাস। ঠিক আছে, তাহলে কি পাওয়া গেছে? গুরুত্বটা আমি এখানে পয়েন্ট করে লিখে দিচ্ছি। গুরুত্ব, হাতের কুঠার, হোমো এরিকটাস। হাতের কুঠার পাওয়া গেছে, হোমো এরিকটাস। নুড়ির অস্ত্র, লম্বভাবে দাঁড়িয়ে থাকা, হোমো, এটা লিখে দিলাম। আর নুড়ির অস্ত্র পাওয়া গেছে, নুড়ির অস্ত্র। আর কি পাওয়া গেছে? এই জীবাশ্ম হোমো এরিকটাসে, কিন্তু এটা কিন্তু লম্বভাবে দাঁড়িয়ে থাকা হোমো এরিকটাসের জীবাশ্ম পাওয়া গেছে। হোমো এরিকটাসের জীবাশ্ম পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? আর হচ্ছে হাতানাউড়ার বা নর্মদার তীরে পাওয়া গেছে সোহন সংস্কৃতি, বর্তমানে পাকিস্তান অবস্থান করছে। হাতানাউড়া বা নর্মদার তীরে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? হাতা নাউড়া, যেটা বর্তমানে কোথায়? নর্মদার তীরে। নর্মদার তীরে পাওয়া গেছে।
সোন সংস্কৃতি, যেটা হচ্ছে গিয়ে সোন সংস্কৃতিটা কোথায় অবস্থিত? বর্তমানে পাকিস্তানে রয়েছে। কোথায় আছে? বর্তমানে পাকিস্তানে আছে। পাকিস্তানে আছে। তাহলে আমরা ফুল ফেসটা একবার পড়ে নিই। নিম্ন প্রাচীন প্রস্তর যুগ। মুখ্য সংস্কৃতি বা কৃষ্টি কি পাওয়া গেছে? আঁশ, তুষারকণা, ধারালো হাতিয়ার। মুখ্য স্থান হচ্ছে কাশ্মীর, পাঞ্জাব, সমগ্র ভারত, সিন্ধু প্রদেশ, কেরালা বাদ দিয়ে। মুখ্য জায়গা হচ্ছে সোহন পাঞ্জাব, সিংরাউলি বেসিন উত্তরপ্রদেশ, ছোটনাগপুর ঝাড়খণ্ড, আসাম, নর্মদা অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। আর গুরুত্ব হচ্ছে হাতের কুঠার, নুড়ির অস্ত্র, লম্বভাবে দাঁড়িয়ে থাকা হোমো এরিক্টাসের জীবাশ্ম পাওয়া গেছে, হাতানাউড়া নদীর তীরে পাওয়া গেছে। সোহন সংস্কৃতি বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে। এই গুরুত্বটা আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে? তো আমি নেক্সট দিন যেটা করাবো, নেক্সট এর সাথে মানে সিন্ধু সভ্যতার সাথে যেটা অ্যাড করে দেবো, সেটা হচ্ছে মধ্য প্রাচীন প্রস্তর যুগ, উচ্চ প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগ। এইটার চারটা কমপ্লিট করানোর পরে তারপরে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে গিয়ে মানে আগে পরের দিন হচ্ছে এই দুটো একসাথে হবে, ঠিক আছে? এই চার্ট হিসাবটা চারটা দিয়ে দেবো, প্লাস ওটা দেবো, ঠিক আছে? তো আমি এখানে এন্ড করছি ক্লাসটা। তো কোনো অসুবিধা হলে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো আমাকে।